প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে কিডনি লিভার পাচার করা হচ্ছে। প্রতিহিংসার রাজনীতিই হয়েছে মুখ্য, দেশের অর্থনীতি হয়েছে গৌণ। টাকা ধার করে সরকার ঘি খাচ্ছে না, জনগণের উন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগ সরকারের মধ্যে কে বা কারা স্টুপিড? পদ্মা সেতু ও দুর্নীতি। সর্বোপরি 2011-তে স্টক এক্সচেঞ্জ ক্র্যাশের মতো আরেকটি ক্র্যাশের সম্ভাবনা আওয়ামী লীগ সরকারের মাথায় টাইম বোমা হয়ে ঝুলেছিল। এটি হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং বা MLM ব্যবসা, বিদেশে যাকে বলে পিরামিড মার্কেটিং ব্যবসা। প্রতারণামূলক যে কোনো ব্যবসা বন্ধ করার পাশাপাশি MLM ব্যবসাকে আইনের আওতায় সরকার আনবে বলে জানা গেছে বছরের শেষ মাসে। কিন্তু একটি সূত্র জানিয়েছে দেশের একটি প্রধান MLM কোম্পানি পদ্মা সেতুতে অর্থায়নের জন্য প্রস্তাব দিয়েছে। বিনিময়ে তারা আইনের আওতায় বাইরে থাকার গ্যারান্টি চেয়েছে। আর তাই এই প্রস্তাব পাওয়ার কারণেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় নিউ ইয়র্কে বলেছেন পদ্মাতে একটি নয় 2টি সেতু হবে। 2011-তে সামগ্রিকভাবে বাংলাদেশ বোধহয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতু নির্মাণে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থ সাহায্য প্রতিশ্রুতির প্রত্যাহারে। এর ফলে বাংলাদেশ বৈদেশিক সাহায্যের পরিমাণ কমেছে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। ফোকাস পলিটিক্যাল এজেন্ডা। অনেকের মতে আওয়ামী লীগ সরকারের এই বিশাল ব্যস্ততার কারণ ক্ষমতা গ্রহণের পর তাদের ইলেকশন ম্যানিফেস্টো অনুসরণ না করে তারা ইকোনমিক এজেন্ডার বদলে পলিটিক্যাল এজেন্ডা পূরণে ফোকাস হয়েছে। প্রতিহিংসার রাজনীতিই হয়েছে মুখ্য, দেশের অর্থনীতি হয়েছে গৌণ। যেমন শেখ মুজিবকে হত্যার অভিযোগে 5 সেনা কর্মকর্তার ফাঁসি, যুদ্ধাপরাধীদের বিচার, খালেদা জিয়াকে 40 বছরের আবাসস্থল থেকে বহিষ্কার, ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারই সৃষ্ট গ্রামীণ ব্যাংক থেকে বহিষ্কার, 5ম সংশোধনী বাতিল ইত্যাদি। এসব ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সফল হয়েছে। রাজনৈতিক লক্ষ্য পূরণে ব্যস্ত থাকার ফলে অর্থনৈতিক লক্ষ্যসমূহ হয়েছে উপেক্ষিত। আওয়ামী সরকার ইকোনমিক ক্ষেত্রে হয়েছে ব্যর্থ। 27 ডিসেম্বর 2011 আল জাজিরাতে প্রচারিত দ্য স্ট্রম অনুষ্ঠানে লন্ডন প্রবাসী সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন তিনি পাকিস্তানে ফিরে নির্বাচন অংশ নিতে চান এবং সেই নির্বাচনে জয়ী হলে প্রথমেই পাকিস্তানের অর্থনীতি পুনর্গঠনে মনোযোগী হবেন। বাংলাদেশের মানুষ ডিসেম্বর 2008-এর নির্বাচনের প্রাক্কালে সেরকমটাই আশা করেছিলেন আওয়ামী লীগের ম্যানিফেস্টো পড়ে, কিন্তু হতাশার কিছু নেই। এতক্ষণ যে ছবিটা তুলে ধরলাম সেটা কি খুব বেশি হতাশাব্যঞ্জক? যদি এসব পড়ে ও জেনে এবং বাজার ও ব্যাংকে নিজে গিয়ে হতাশ হন, তাহলে আপনি হয়তো বিএনপিপন্থী, জামাতপন্থী, রাজাকার কিংবা যুদ্ধাপরাধী রূপে বিবেচিত হবেন। কারণ 20 নভেম্বর 2011-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হতাশার কিছু নেই। বলা হচ্ছে দেশের অর্থনীতিতে হাহাকার চলছে, টাকা নেই। কিসের টাকা নেই? চালাতে পারলে ঠিকই চালানো যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় দেশে কোনো রিজার্ভ মানি ছিল না। তখন কি দেশ চলেনি? রিজার্ভ মানি রাখা হয় যাতে জরুরি পরিস্থিতিতে 3 মাসের জন্য খাদ্য আমদানি করা যায়। তাই যেহেতু আমাদের খাদ্য আছে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। মন্দার জন্য বিশ্ব এগিয়ে যেতে না পারলেও আমরা এগোচ্ছি। যে ওয়াদা আমরা জনগণকে দিয়েছিলাম তার অনেকাংশেই পূরণ করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। হতাশা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু হতাশার কিছু নেই। সরকারের ব্যাংক ঋণ নেয়া এবং ব্যাংক লিকুইড মানির অভাব সম্পর্কে প্রচারণার বিষয়ে শেখ হাসিনা বলেন টাকা ধার করে সরকার ঘি খাচ্ছে না, জনগণের উন্নয়নে কাজ করছে। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি ভাবুন আপনি নিরাপদে আছেন। আপনি সানন্দে স্লোগান দিতে পারেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সজীব জয়। তবে প্রধানমন্ত্রী এসব পলিটিক্যাল প্রোপাগান্ডার মধ্যে একটি ইকোনমিক ট্রুথ থেকেই যাবে। সেটা হলো বিল ক্লিন্টনের সেই স্লোগান ইটস দ্য ইকোনমি স্টুপিড। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সরকারের মধ্যে কে বা কারা স্টুপিড? 28/12/2011 কোনো সুখবর নেই। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের 3টি প্রধান ক্ষেত্র সুসংবাদ ছিল না। 1. গার্মেন্টস শিল্প।
আমেরিকান বাজারে পোশাক রপ্তানিতে প্রথম স্থানে রয়েছে চায়না, দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, বাংলাদেশ রয়েছে দ্বাদশ স্থানে। অথচ পোশাক রপ্তানিকারকদের মধ্যে চায়নার অবস্থা কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনায় বাংলাদেশের অবস্থান উন্নতর হওয়া উচিত ছিল। চাঁদাবাজি, আইন শৃঙ্খলার অবনতি, বিদ্যুৎ গ্যাস সংকট প্রভৃতি কারণে বহির্বিশ্বে তৈরি ও নিট পোশাক মার্কেট বাংলাদেশ হারাতে বসেছে। তারপরেও 2011তে বহির্বিশ্বে বাংলাদেশের রপ্তানি $2,500 বিলিয়ন হতে পারে। 2. আবাসন শিল্প। জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান 21%। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের পরিমাণ 21,000 কোটি টাকা। এই খাতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় 2.5 কোটি মানুষ। কিন্তু এক্ষেত্রে প্রায় 10 লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে। সহযোগী শিল্পেও প্রায় 10 লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে। সহযোগী শিল্পে পড়েছে নেতিবাচক প্রভাব। রিহাবের মতে 2011তে আবাসন শিল্প বন্ধ হবার পথে গিয়েছে। এর কারণে তারা বলেছেন নবনির্মিত বাসস্থানে সেবা সংযোগ, ইলেকট্রিসিটি, গ্যাস প্রদানে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি 8 গুণ বাড়ানো এবং বাস্তবসম্মতভাবে ড্যাপ বাস্তবায়ন ও জলাধার আইন চূড়ান্ত না হওয়া। রিহাবের মতে ফ্ল্যাটের প্রতি বর্গফুটের রেজিস্ট্রেশন ফি 250 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। এই 8 গুণ বেশি ফি দিতে 10 থেকে 15 লাখ টাকা খরচ হতে পারে। উৎস আয়কর বৃদ্ধি করাই বর্তমানে রেজিস্ট্রেশন খরচ হতে পারে, দাঁড়িয়েছে 13%। ইন্ডিয়াতে এই ফি 6%। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কাতে এই ফি 1 থেকে সর্বোচ্চ 4%। রিহাব জানিয়েছে এসব কারণেই অন্তত পক্ষে 16,000 ফ্ল্যাট তারা ক্রেতাদের হাতে তুলে দিতে পারছে না। ফলে একদিকে ক্রেতারা এখনো তাদের বাসস্থানের ভাড়া দিয়ে যাচ্ছে এবং অন্যদিকে হস্তান্তরিত না হওয়া সত্ত্বেও নতুন ফ্ল্যাটের জন্য কিস্তি পরিশোধে বাধ্য হচ্ছে। 3. ম্যানপাওয়ার রফতানি। জনশক্তি রপ্তানিকারকরা মনে করেন আওয়ামী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে শ্রমবাজার এবং শ্রমবাজার চালু রাখতে। দৈনিক প্রথম আলোর 24/12/2011 রিপোর্টে সৌদি আরবের উদাহরণ দিয়ে তারা বলেছে 1997 থেকে 2008 সাল পর্যন্ত সে দেশে প্রতি বছরে গড়ে 1.5 থেকে 2 লাখ কর্মী গেছেন, কিন্তু বর্তমান সরকারের 3 বছরে গেছেন মাত্র 30,000-এর মতো। এ সময় ফিরে আসে এরও বেশি 50,000 লোক। জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান সৌদি আরবে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে 3 দশকের মধ্যে কখনো এমন বিপর্যয় হয়নি। সরকারি সূত্র ও ব্যবসায়ী মহল উভয়দের মতে এর প্রধান কারণ রাজনৈতিক। সাম্প্রতিক বাংলাদেশের দ্বিতীয় বড় শ্রমবাজার মালয়েশিয়ায়ও একই অবস্থা। 3 বছর ধরে দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ আছে। গুরুত্বপূর্ণ বাজার কুয়েতের চিত্র তাই। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মহাসচিব আলী হায়দার চৌধুরী জানান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার এগুলো হলো বাংলাদেশের আসল শ্রমবাজার, কিন্তু এগুলো চালু করতে সরকার ব্যর্থ হয়েছে। বরং এসব দেশে বাংলাদেশের ভাবমূর্তি নেতিবাচক হয়ে উঠেছে। নতুন শ্রমবাজার অনুসন্ধানের জন্য বর্তমান সরকার 5টি কমিটি করে তাদের বিভিন্ন দেশে পাঠায়, কিন্তু 3 বছরে সেই অর্থে নতুন কোনো শ্রমবাজার খুঁজে পায়নি বাংলাদেশ। তবে হ্যাঁ, বাংলাদেশ থেকে রপ্তানি বিষয়ে একটি সুসংবাদ প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত। রাজধানীর বেশ কয়েকটি নামি দামি হাসপাতালে কিডনি কেনাবেচার পাশাপাশি কলম্বিয়া এশিয়ান আন্তর্জাতিক সেবা কেন্দ্র বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে কিডনি, লিভার পাচার করা হচ্ছে। অনেক সময় রোগীদের চিকিৎসার নামেও বিদেশে পাঠিয়ে তাদের কিডনি, লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাখা হচ্ছে। মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও পার্শ্ববর্তী ইন্ডিয়া সহ বেশ কিছু দেশে এসব অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়। 2011 জুড়ে এসব সংকটের মধ্যে যুক্ত হয় জাল নোট সংকট। এই বছরে শেখ মুজিবুর রহমানের ছবি সহ 1000 ও 500 টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়। প্রায় সঙ্গে সঙ্গেই 1000 টাকার জাল নোটও বাজারে আসে। ব্যবহারকারীরা 1000 জাল নোটে বিপন্ন হয় বেশি, কারণ একটি জাল নোট পাওয়া মানেই 500 টাকার দ্বিগুণ ক্ষতি। সুপার মার্কেট থেকে শুরু করে চক মার্কেটের ব্যবসায়ী এবং বিভিন্ন রিটেইলার, ক্যাশিয়ারদের কাজ বেড়ে যায়। প্রতিটি নোট তারা বারংবার পরীক্ষা করে নিতে বাধ্য হয়, ফলে ট্রানজ্যাকশন বা ব্যবসায়িক লেনদেন বিলম্বিত হয়। এই বিলম্বিত সময়ের মধ্যে
ক্রেতা বিক্রেতা পাবলিক যেসব বিশেষণ শেখ হাসিনা, মুহিত ও আতিউর রহমানের প্রতি ছুড়ে দেন, সেসব তারা স্বকর্ণে শুনলে লজ্জিত হবেন। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।